উৎপাদন আর রপ্তানিতে ভালো অবস্থানে থাকলেও কাঁচামাল উৎপাদনে এখনো পিছিয়ে বাংলাদেশ। 85% কাঁচামালই আনতে হয় বিদেশ থেকে, ফলে উৎপাদন খরচ বেশি পড়ছে। বিশ্ববাজারে প্রতিযোগিতাতেও পিছিয়ে পড়ছে দেশ। এই সাদা ট্যাবলেটটি দেখলে মনে হয় খুবই সাধারণ কোনো কাঁচামাল দিয়ে তৈরি, কিন্তু না, এর পেছনে রয়েছে জটিল রাসায়নিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক কাঁচামাল সরবরাহের একটি বড় চেইন। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন এইথেন্সের আদালতে দাঁড়িয়ে এক দার্শনিক মৃত্যুদণ্ড মেনে নিয়েছিলেন স্থির চিত্তে। তার নাম সক্রেটিস। শিষ্যদের সামনে তিনি বিষের পেয়ালায় চুমুক দিয়েছিলেন, হেমলক পাতার বিষ। মুহূর্তে শরীর অবশ হয়ে এসেছিল তার, শ্বাস থেমে গেল। ইতিহাসে লেখা হলো এক মহান দার্শনিকের শেষ অধ্যায়। কিন্তু প্রশ্নটা এখানেই যে ইউরোপের সাধারণ এক ঝোপঝাড়ে বেড়ে ওঠা একটি গাছ কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কয়েক শতাব্দী পর রসায়নবিদরা এই রহস্য উন্মোচন করেন। তারা হেমলকের ভিতরে খুঁজে পান কোনিইন নামক শক্তিশালী নিউরোটক্সিন অ্যালকালয়েড, যেটা স্নায়ুতন্ত্রকে পঙ্গু করে দেয়। মানুষ বুঝতে পারল প্রকৃতি কেবল জীবনদাত্রী নয়, প্রকৃতি আবার হতে পারে সবচেয়ে নিখুঁত ঘাতক। এই উপলব্ধি মানব সভ্যতাকে ঠেলে দেয় নতুন এক যুগের দিকে। শিল্প বিপ্লবের সময় যখন ইউরোপের গবেষণাগারগুলোতে বনের লতাপাতা, ছাল, বীজ আর পাথর ঢুকতে শুরু করলো, তখন জন্ম নিল আধুনিক জৈব রসায়ন। দক্ষিণ আমেরিকার সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া গেল ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকর কুইনাইন। আফিম থেকে আলাদা করা হলো মরফিন, যেটা ব্যথা নিয়ন্ত্রণে এক বিপ্লব হিসেবে ধরা হয়। হঠাৎ মানুষ বুঝতে পারল প্রকৃতি এক বিশাল রাসায়নিক ভাণ্ডার। প্রকৃতির এই উপহারেও ছিল সীমাবদ্ধতা। একটা সম্পূর্ণ গাছ কেটে হয়তো পাওয়া যায় মাত্র কয়েক গ্রাম কার্যকর উপাদান। এই প্রক্রিয়াও ধীর, ব্যয়বহুল এবং অনিশ্চিত। ফলে রসায়নবিদদের মনে জন্ম নিল এক প্রশ্ন: প্রকৃতির উপর নির্ভর না করে ল্যাবরেটরিতেই কি তৈরি করা যায় না সেই সকল উপাদান? এই প্রশ্নের উত্তরে জন্ম নিল সিনথেটিক কেমিস্ট্রি। শুরুর দিকে কৃত্রিম শব্দটি ছিল সন্দেহ আর অবিশ্বাসের প্রতীক, কিন্তু ১৯ শতকের শেষ ভাগে জার্মান গবেষণাগারে যখন ইউলো গাছের ছাল থেকে পাওয়া স্যালিসাইলিক অ্যাসিডকে রাসায়নিকভাবে পরিবর্তন করে তৈরি করা হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যা পরে অ্যাসপিরিন নামে পরিচিত হয়, তখন চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন আসে। প্রাকৃতিক উৎসের তুলনায় এটি ছিল বেশ স্থিতিশীল, কার্যকর এবং নিরাপদ। ওষুধ তখন থেকে শুধু আর বনের গভীরে জন্ম নেয় না, ওষুধ জন্ম নেওয়া শুরু করে ল্যাবের টেস্ট টিউবে। কিন্তু আরেকটি বড় ধাঁধা রয়ে গেল। হাজার হাজার রাসায়নিক যৌগের ভিড়ে কোনটি রোগ সারাবে তা বোঝা কিভাবে যাবে? ২০ শতকের শুরুতে জার্মান বিজ্ঞানী পল উরলিখ নিয়ে এলেন তার বিখ্যাত ম্যাজিক বুলেট তত্ত্ব। তার ধারণা ছিল একটি ওষুধ এমন হতে হবে যা নির্দিষ্ট রোগ জীবাণুকে নিশানা করবে, সুস্থ কোষকে নয়। তিনি সিফিলিসের চিকিৎসায় সালভারসান আবিষ্কার করে দেখালেন সঠিক মাত্রায় প্রয়োগ করলে বিষও ওষুধ হতে পারে। এই ধারণায় আধুনিক ফার্মাকোলজির ভিত্তি করে দেয়। ডোজই ঠিক করে দেবে বিষ নাকি ওষুধ। আজকের ড্রাগ ডিসকভারি প্রক্রিয়া কল্পনা বিজ্ঞানের গল্পকেও হার মানায়। প্রথমে লক্ষ্য নির্ধারণ, শরীরের কোন প্রোটিন বা জিন রোগের জন্য দায়ী তা বের করা, তারপর হাজার হাজার অণুর স্ক্রিনিং, এরপর প্রি ক্লিনিক্যাল টেস্টিং, অ্যানিমাল টেস্টিং, তারপর বহু ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল। একটি ওষুধ বাজারে আসতে সময় লাগে গড়ে ১০ থেকে ১৫ বছর, খরচ হয় $বিলিয়ন। মলিকিউলার বায়োলজি, জিনোমিক্স, কম্পিউটেশনাল কেমিস্ট্রি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও এখন যুক্ত হয়েছে এই দীর্ঘ প্রক্রিয়ায়। এআই কয়েক মিলিয়ন যৌগের মধ্যে সম্ভাবনাময় অণু শনাক্ত করতে পারে কয়েক দিনের মধ্যে, যেখানে আগে সময় লাগত কয়েক বছর। এত সবের মধ্যে আমাদের বাংলাদেশ কোথায়? আমরা জেনেরিক ওষুধ উৎপাদন এবং রপ্তানিতে শক্তিশালী, কিন্তু মৌলিক ওষুধ আবিষ্কারে আমরা এখনও পিছিয়ে। ২০০ মিলিয়নের বেশি মানুষের দেশে ডেঙ্গুর মতো রোগ প্রতি বছর আঘাত হানে, অথচ মৌলিক অ্যান্টিভাইরাল উদ্ভাবনে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
কারণ সমস্যাটি কেবল অর্থের নয়, সমস্যাটি ইকোসিস্টেমের। একটি আধুনিক ওষুধ আবিষ্কারের জন্য প্রয়োজন রসায়নবিদ, জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট, চিকিৎসক, বায়ো ইনফরমেট্রিশিয়ান, সবার প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা, বিনিয়োগ, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং ব্যর্থতা মেনে নেওয়ার সংস্কৃতি। গ্লোবাল সাপ্লাই চেইন যদি ভেঙে পড়ে, আমরা কি প্রস্তুত? কোভিড মহামারী দেখিয়েছে ওষুধ ও ভ্যাকসিন কেবল স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার অংশ। পরনির্ভরশীলতা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ঝুঁকিপূর্ণ। সক্রেটিসের হেমলক থেকে শুরু করে আধুনিক এআই চালিত ল্যাবরেটরি, গল্পটি আসলে জীবন আর মৃত্যুর মাঝখানে বিজ্ঞানের অবিরাম সংগ্রামের। প্রকৃতির অন্ধকার রহস্যকে বুঝে তাকে মানুষের কল্যাণে কাজে লাগানোই এ যাত্রার মূল লক্ষ্য। প্রশ্ন হলো, আমরা কি শুধু অন্যের আবিষ্কারের ভোক্তা হয়ে থাকব, নাকি নিজের ল্যাবরেটরিতে জন্ম দেব আগামী দিনের জীবন রক্ষাকারী ওষুধ?